আপনারা কোমল প্রাণ তরুণ, আপনাদেরকে যদি আমরা এরকম বড় বড় কর্মকর্তারা এসে উপঢৌকন দেই, আপনারা এক একজন 5 বার 7 বার 10 বার রক্ত দিচ্ছেন, কিন্তু কোন কর্মকর্তা 10 বার রক্ত দিছে আপনি যে খবর নেন? ওনার নিজের খবরই নেই, আপনার রক্তের খবর আসছে নিয়ে আসছে। তাহলে আপনারা যে এই কাজগুলো করছেন এই বয়সে, আপনাদেরকে নিচ থেকে এসে উপঢৌকন দেওয়া, এখানে কি টাকা ইনকাম হয়? এই হল ভাড়া দিতে হবে, ওই সজ্জা দিতে হবে, এই পুরস্কারের পয়সা দিতে হবে, ফুলের পয়সা দিতে হবে, এই পয়সাটা তো আপনাদের পকেট থেকে যাবে। এটা তো আপনারা ইনকাম করেন নাই, ভোগও করেন নাই। এই রক্ত তো দিচ্ছেন মানুষের জন্য, এই খাগড়াছড়ির জন্য। তো খাগড়াছড়ির প্রশাসন, খাগড়াছড়ির মানুষ, খাগড়াছড়ির এই যে ধনাঢ্য যারা আছে, বিত্তশালী বিশেষ বিশেষ এই গাড়ির মালিক, খাগড়াছড়িতে কি গাড়ি? শান্তি গাড়ি চলে। শান্তি গাড়ির মালিককে কালকে যায় একটা ইয়ে দিবেন, দেখি কয় টাকা দেয়। তো এই যে বড় বড় যারা আছে, এই তাদের কাছে যাবেন আপনারা, দেখি তারা উচিত আপনারা যাওয়ার আগে আপনাদের জন্য তারা এগিয়ে আসা, যাতে আপনারা কিভাবে এগিয়ে যেতে পারেন, আপনাদেরকে উদ্বুদ্ধ করা। উন্নত বিশ্বে প্রত্যেকটা পদে পদে এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের যথেষ্ট মূল্যায়ন আছে, নাই শুধু বাংলাদেশে। এই বাংলাদেশে এগুলা তুলে ধরতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কথা বলতে হবে। আমি একজনই তো অ্যারেস্ট হবো নাকি? আপনারা তো আর হবেন না, অসুবিধা নেই। আমি যদি জেলের মধ্যে থেকেও যদি আপনারা অন্তত ভালো কাজ করে যেতে পারেন, মানুষ যদি ভালো আত্মতৃপ্তি পায়, তাহলে সেটাই ভালো। একজন মানুষকে দিয়ে যদি 10 জন উপকৃত হয়, সেটাই ভালো। আমাদের দেশ তো ভালোর মূল্যায়ন আমরা করতে পারি না। আমরা এই যে আমাদের বড় বড় যে মানুষগুলো ছিল, তো কেউ তো আসলে সম্মান নিয়ে এখান থেকে যাইতে পারে না। যাই করছে দেশের জন্য তো কিছু না কিছু করছে। যেমন আমাদের এই যে হুসেন মোহাম্মদ রাষ্ট্রপতি এরশাদ, সে যাই করুক, স্বৈরাচার মুজাচার যাই করেন, সে কিন্তু অনেক ভালো কাজ করে গেছে। আমরা ভালোটা গ্রহণ করি। তারপর আমাদের জিয়াউর রহমান, ওনার জীবনটাই দিয়ে দিচ্ছে, আমরা ভালোটা গ্রহণ করি। শেখ মুজিবুর রহমান, ওনার ভালোটা গ্রহণ করি, আমরা খারাপটা ত্যাগ করি। তো এরকম যারা ভালো ভালো কাজ করছে, ওনার আমরা ভালোটা গ্রহণ করি, খারাপটা ত্যাগ করি। এরকম যে এই যে উনি আমার পাশে একজন প্রবীণ ব্যক্তি, নেতৃস্থানীয় মানুষ, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর আচরণ, কত সুন্দর মানবিকতা, মহানুভবতা, আপনাদের প্রতি স্নেহ। এই যে এই মানুষগুলো থেকে শেখার অনেক কিছু আছে। এই মানুষগুলো কিন্তু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যদি ওনাদের সম্মান দিতে না জানি, ওনাদের মূল্যায়ন করতে না জানি, তাহলে আমরাও কিন্তু এরকমভাবে তৈরি হব না। যেমন ওনার হাতে এই ভবনটা এখন আর নেই, এটা লিজ হয়ে গেছে যতটুকু জানি। এই ভবনটা যার, তিনি যা দেখতেছে এটা এখানে কী হচ্ছে, সারা বাংলাদেশে যদি এরকম স্বেচ্ছাসেবী প্রোগ্রামের জন্য যারা মানুষের জন্য কাজ করে, তাদের জন্য যদি হলগুলা বিনামূল্যে উন্মুক্ত করে দেয়, যারা স্বেচ্ছাসেবী কাজ করে তাদের ব্লাড গ্রুপিং যদি সারা বাংলাদেশে বিনামূল্যে করে দেয়, 100 টাকারই তো মামলা, খরচ হয় 20 টাকা, নেয় 100 টাকা। 20 টাকা দিয়ে দিলে কি এমন মহাভারত ওষুধ দেওয়া যায়? আমরা হচ্ছি সেই সামার মুসিদ জাত, যারা আমাদের ভালো আমরা বুঝি না। এই জন্যই আমাদের আজকে এত দুরবস্থা। এই দুরবস্থাকে কাটিয়ে ওঠার জন্য একমাত্র বাংলাদেশ 100 বছরেও এই স্বৈরাচারী যে অবস্থা ছিল, এই জায়গা থেকে স্বাধীন হতো না যদি তরুণরা আগায় না আসতো। বয়স্কদের দ্বারা আসলে হয় না। অতীত থেকে যতগুলো বিপ্লব হয়েছে, সবগুলো বিপ্লব কিন্তু তরুণরাই করেছে, স্টুডেন্টরাই করছে, মেধাবীরাই করছে। তো এই জায়গায় আপনারা হচ্ছেন তরুণ, আপনারা ভালো কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার এবং উচ্চপদস্থ যারা আছে, আমাদের প্রশাসন, আপনাদেরকে হেল্প করতে হবে। কিন্তু সেখান থেকে যদি আমরা মুখ ফিরে নিই, তাহলে আপনারা তো ঠিক মতো তৈরি হতে পারবেন না। আপনারা তো সন্ত্রাসী, আপনারা তো মাস্তান, চাঁদাবাজ, গুন্ডা, এগুলো তৈরি হবেন। তবে মনে রাখবেন, শুধু পড়ালেখায় কিন্তু সব কিছু নয়, পড়ালেখার বাহিরেও কিন্তু একটা মনুষ্যত্ব থাকা দরকার। আমি প্রথমে বলছি, আমি কিন্তু ক্লাস 3-তে আমার রোল নাম্বার ছিল 102 এবং 2 বিষয়ে ডাইরেক্ট শূন্য পাইছি, 2টা 4টা শূন্য। এবং এটা পিছনের পকেটে রাখা বাসায় যায় বলছি কাগজ দেয় নাই, ম্যাডাম অসুস্থ। এই যে দেখেন, আমার ফেল করা ছাত্র আমি, আমার দ্বারা কি হয়েছে, আমার দ্বারা 1000-এর মতো মানুষ বিনামূল্যে পা পাইছে। 2টা অ্যাম্বুলেন্স সারা বাংলাদেশে বিনামূল্যে লাশ নিয়ে ছুটে বেড়ায়। তারপরে হচ্ছে বিনামূল্যে এই সামনে আমরা ইলেকট্রিক হুইলচেয়ার কীভাবে দেওয়া যায় সেই চিন্তা করছি। একটা বেওয়ারিশ হাসপাতাল করছি, যাদের দুনিয়াতে কেউ নাই আল্লাহর রাস্তায়, তাদের চিকিৎসা হওয়ার জন্য। এই একটা 2 নাম্বার ফেল গাধা ছাত্র যদি এই কাজ করতে পারে, আর নটরডেম থেকে পাশ করা আমার অনেক বন্ধু আছে, MBBS করে ঢাকা মেডিকেলে বড় পর্যায়ে, আমার ক্লাসমেট 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, নাম বললে সে লজ্জা পাবে, এই ভিডিও অনেকে শেয়ার করবে জন্য নাম বলছি না। প্রাইভেট একটা ক্লিনিকও দিতেছে, সেই ক্লিনিকে কথা হয়েছে নাকি ওই যে MRI মেশিন আনতেছে, 15,000 টাকা নিচে MRI করা যাবে না, গরিব ঢুকা নিষেধ।
সেও কিন্তু রোল নাম্বার সব ক্লাসে এক, আমার বন্ধু। তো এই রোল নাম্বার 1 হইয়া 15,000 টাকার নিচে আমার করা যাবে না, সে এই মানুষ হয়েছে। আর আমি মানুষ হয়েছি যে যে অ্যাজ ইউজুয়াল যে হুইল চেয়ারগুলো আজকে দিছি এগুলোর চেয়ে কীভাবে আপগ্রেডার করা যায়, ইলেকট্রিক হুইল চেয়ার যাতে সুইচ দিলে সে সব কাজ করতে পারে, এরকম কিভাবে করা যায় এই চিন্তা আমি করতেছি, একটা ড্যাম কেয়ার ফেল করা গাধা ছাত্র। তো এই জন্য আপনারা রোল নাম্বার 1-এর পিছনে দৌড়াইন না, আর এখানে শুধু মানুষ মানুষ বলে চিল্লাইন না। সবাই যদি মানুষ হইতো তাহলে আমাদের বাংলাদেশ এই কিছুদিন আগে যে একজন হিন্দু মহিলাকে উলঙ্গ করে যে ধর্ষণ করা হয়েছে, সে কোন ধর্মের এটা আমার বিষয় না, সে মানুষ, সে আমার দেশের সম্পদ, সে আমার দেশেরই একজন আমার ভাই অথবা বোন। এই যে এই ন্যাক্কারজনক ঘটনাগুলো হইতো না। এবং বৃদ্ধ বাবার বয়সী মানুষকে এই সামান্য অজুহাতে, শিক্ষক ছিল, এই কখনো মানে ছাত্রদের প্রতিহিংসার শিকারে জুতা দিয়া শিক্ষকের গালে বাড়ি দেওয়া, জুতার মালায় পরা দেওয়া বাবার বয়সে একজন মানুষকে, এইটা কখনো হইতো না। যতই অন্যায় করুক ভাই, একজন শিক্ষক সে, তাকে জুতার মালা দিয়া জুতা পেটা করা এটা আমার চোখে এটা শোভনীয় নয়। কিন্তু এই যে এই আচরণগুলো হচ্ছে আমাদের কারণে হচ্ছে, আমাদের অতি শিক্ষার কারণে হচ্ছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বড় বড় টাকা যারা চুরি করছে সবাই কিন্তু বিসিএস ক্যাডার বেশিরভাগ, এবং অনেক বড় বড় শিক্ষিত বড় বড় ডক্টরেট ডিগ্রি করা, সুইস ব্যাংক ভরায় ফেলেছে তারা। কিন্তু কোনো রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা চুরি করছে? তারা চুরি করে নাই, তারা চুরি করতে জানে না। তারা চুরি করলে এতটুকুই করে। আমার শেষ কথা আমি শেষ করে দিচ্ছি, আর কথা বলবো না। আপনারা শুধু এই একটা কথা নিয়ে যাবেন, যেগুলো বলছে এগুলো ভুলে যান। যেই কথাটা নিয়ে যাবেন সেটা হচ্ছে প্রতিদিন একবার করে ঠকে যান। কি করবেন? একবার করে ঠকে যান। আমরা সবাই জিততে রাজি। কিভাবে জিততে রাজি? আজকে এক চাচায় বসছে, প্রত্যেক দিন 30 টাকা করে কলমির শাকের আটি নি, আজকে একবারে 20 টাকা 3টা নিয়ে আসছি, একবারে জিতে গেছি। আসলে কি জিতছেন? জিতেন নাই। আরে ভাই, আপনি 20টা টাকাই তো কম দিলেন, কিন্তু ওই মানুষটা তো এই আটিগুলো বিক্রি করেই সংসার চালায়। ওই নাতি একটা জিনিস চায়, বউয়ের পরান একটা জিনিস খুঁজতেছে, ওই ছেলের অসুস্থ, এই সামান্য 2-10-20 টাকা শাক বিক্রি করে দিতে চলে। তো ভাই যা মূল্য তা নিয়ে যান না ভাই, 20 টাকায় তো এই 10 টাকা। 1 কেজি মাংসের দাম যদি 1000 টাকা দিয়ে কিনে খাইতে পারেন, 10 টাকা শাকে বেশি গেলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যায়। এরপরে হচ্ছে রিক্সা ভাড়া সবাই দিয়ে আসছে 30 টাকা, আপনি 20 টাকা দিয়ে চলে আসছেন। আপনি কি মনে করছেন আপনি জিতে গেছেন? আপনি জিতেন নাই। তারপরে আপনার বাবার বয়সে একজন মানুষ নির্বাচনে দাঁড়াইছে, আর আপনি দাঁড়াইছেন, আপনি আনন্দে নাচতেছেন যে ওনারা তো বিপুল ভোটে আপনি হারাই দিয়েছেন। না, আপনি হারিয়ে গেছেন। আপনার উচিত ছিল যে দাঁড়াইছেন, কিন্তু উনি যদি জিতে যায় ওনাকে সর্বোচ্চ অনার করা, যে আমি জিতে রেখেছে, আমার বাবা না, আমার বাবার মতো একজন মানুষ তো জিতে গেছে। এটা বড় জিতা না? এটা তো। আর আমরা কি করি? হারিয়ে গেছি শুনে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো এই যে জিনিসগুলো, তারপরে আমরা জিতে গেছি কিভাবে? স্কুলে যাচ্ছি, হেল্পারের চোখ ফাঁকি দিয়া, এই স্টুডেন্ট ভাড়া মাপ, এই কথা বলে গায়ের কলার ঝাঁকি দিয়া 10 টাকার ভাড়া 5 টাকাও দিলাম না, চলে আসলাম। তো এইটাকে মনে করছি আমরা জিতে গেছি। আরেক বন্ধুকে গল্প করছি যে বেটা তুই তো বোকা, তোর থেকে টাকা নিচ্ছে, আমরা হচ্ছে আসল স্টুডেন্ট, টাকা চাওয়ার সুযোগও পায় না, চোখের দিকেও তাকাইতে পারে নাই। আপনি মনে করছেন আপনি জিতে গেছেন, আপনি জিতেন নাই। তারপরে আপনি একটা মোটরসাইকেল নিছেন, মোটরসাইকেলের সাথে একটা বাচ্চার হাত লাগছে, বা একজন মুরব্বীর ধাক্কা লাগছে, অথবা একটু ময়লা লাগছে, সাথে সাথে চোখ রাঙায় উঠছেন, অথবা আপনার মোটরসাইকেলের কাদার পানি পড়ছে, সে আপনার দিকে তাকাইছে, আর আপনি আরও বড় করে চোখ রাঙাইছেন, ভাবছেন আপনি জিতে গেছেন। আপনি জিতেন নাই। আপনি তখনই জিতবেন যখন আপনি হাইরা যাবেন, তাকে ইচ্ছাকৃতভাবে 10 টাকা বেশি দিবেন, ধাক্কা লাগছে, অন্যায় তার জেনেও বড় হিসেবে তাকে সম্মান করে চলে আসছেন। আর আমরা, আরে বেটা আমার সরকার ক্ষমতায়, তুই আমার দিকে চোখ তুলছ, চোখ আয়, আমার বাজার সামনে দিয়ে যাবি না, এখনই চোখটা নামাই দিব। এটা তো জিতা না। জিতে হচ্ছে না উনি আমার বড় ভাইয়ের বয়সী, যাক চলে যাক। এইটা মানসিকতা, এটা হইতে হবে। এবং আপনি 20 টাকা নিয়ে কলেজে যাচ্ছেন, কিছু খাবেন, এই 20 টাকা দিয়ে নিজে এক বেলা না খাইয়া আপনার এখানে সামনে যে বুট বিক্রি করে যে মহিলাটা, তার ছোট ছোট 2টা বাচ্চা মায়ের আঁচলের সাথে দাঁড়ায় আছে, এই 2টা বাচ্চাকে 10 টাকা করে 20 টাকা দিয়ে 2টা চিপস কিনে দেন, আপনি জিতবেন, আপনি হারবেন না। আপনার অন্য বন্ধু 20 টাকা দিয়ে বা 25-30 টাকা দিয়ে কোন আইসক্রিম বান্ধবীকে দিছে, বান্ধবী হাইসা উঠছে, মনে করছেন জিতে গেছেন। এইটাই আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে, মনে রাখেন। আর যারা ইয়াং আছেন, কম বেশি সবাই প্রেম করেন, প্রেমিকা চলে গেলে মনে করেন না যে যদি পান, মনে করেন না জিতে গেছেন। ক্লাসমেট বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল করা, মনে রাখেন। সমবয়সী কখনো বিয়ে হয় না, ঝামেলা বাজে, ঠিক আছে কিনা আমার কথা? কিন্তু যদি হাইরা যান, আপনার প্রেমিকা আরেকজনে বিয়ে করে ফেলছে, কোনো ঝামেলা করেন না, বিষ খাইন না, গাঁজা খাইন না, সিগারেট খাইন না, চোখের পানি ফেলাইন না, ওই ছাদের উপরে যায় নিচের দিকে তাকাই থাকেন না। আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, সত্যি সিরিয়াসলি অনেক ভালো কিছু পাবেন। তো এই জন্য যত হারবেন তত মজা, হারার মধ্যে মজা। প্রতিদিন একবার করে হারবেন,
হারাটাই হচ্ছে জিতা, যেটা বয়স 40-এর পরে বুঝবেন। এখন হয়তো আপনার আসবে না। আমার 40-এ পাড়া দিছি, এখনো লাগতেছে ছোট, কিন্তু 40-এ পাড়া দিয়ে ফেলছি। এই জন্য আমি একটু একটু বোঝার চেষ্টা করছি, কিন্তু আপনারাও বুঝবেন। তো এই জন্য প্রতিদিন আমরা কি করব? একবার করে হারবো। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এটাই হচ্ছে মানবিকতা। আমাকে যদি এক কথা এক্সপ্লেন করতে বলে যে মানবিকতার সংজ্ঞার অপর নাম কি, আমি এক কথাই বলবো যে মানবিকতার সংজ্ঞার অপর নাম হচ্ছে হেরে যাওয়া। মানবিকতার এক্সপ্লেনের অপর নাম, সংজ্ঞা হচ্ছে কি? হেরে যাওয়া। এই জিনিসটা মনে রাখলে হবে, আর কিচ্ছু না। জীবনে কখনো দুঃখ স্পর্শ করবে না। হেরে যান। আপনার ভাই সম্পত্তি মেরে দিয়েছে, নো প্রবলেম, মাইনা যান। উপরওয়ালা বড় বিচারক, তিনি সেখানে আপনার বড় ভাইয়ের সকল পুণ্য আপনার পায়ের উপর নিয়ে ফেলবে। তখন ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। তাই তার সাথে যুদ্ধ না করে বড় ভাইয়ের সম্মানটা বড় ভাইকে দিয়ে মেনে নেন। তো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত এসেছি। স্পেশালি ধন্যবাদ আপনাদের, একজন গর্বিত মানুষ আমাদের এখানে আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের নিপা আপু, আপনাদের মাটিরাঙ্গারই সন্তান, এবং আমাদের জন্য একটা বড় একটা পাওয়া। এই সারা বাংলাদেশব্যাপী যে সমস্ত ভালো ভালো কাজ হচ্ছে মহিলা বিষয়ক, সেই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত, এবং ভবিষ্যতেও যাতে উনি আরও কাজ করতে পারে, ওনাকে আপনাদের এলাকায় আপনার যতটুকু সাপোর্ট করবেন। এবং ইনশাল্লাহ আমরা ওনাকে সাথে নিয়ে আপনাদের এই এলাকায় আরও অনেক অনেক বেশি মানবিক কাজ করবে ইনশাল্লাহ। মাত্র তো শুরু হলো। তো ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এবং আপনারা যারা আছেন এই স্বেচ্ছাসেবী মিলন মেলার আস্থা ব্লাড ডোনার্সের, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে একদিন বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। এখানে যারা আছেন আপনারা ফিল্টার হয়ে আছেন, আর যারা নেই তারা আগাছার মতো উঠে গিয়েছে। তাই আপনারাই শক্ত, আপনারাই ভিত, আপনারাই খাঁটি। এই বাক্যটি মেনে নিয়ে সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব, সবসময় পাশে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।